আসসালামু আলাইকুম। আশা করি ইনশাল্লাহ ভালো আছেন সবাই। আমরা সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্সের গত ক্লাসে অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে রেকটিফায়ার দেখাচ্ছিলাম এবং ফুল ওয়েভ রেকটিফায়ার দেখাচ্ছিলাম এবং গত ক্লাসে দেখাচ্ছিলাম যে রেকটিফায়ারের যে আগের রেকটিফায়ারগুলো ছিল যেগুলো গত ক্লাস পর্যন্ত ডিসকাস করছি, ওদের মূল ঝামেলাটা হচ্ছে যে ইফিসিয়েন্সিটা খুব কম থাকে। সো আমরা আজকে ব্রিজ রেকটিফায়ার দেখব, ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার, যা পূর্ণ তরঙ্গ ব্রিজ রেকটিফায়ার নামে পরিচিত। সো আমরা তাহলে আজকে যেটা দেখব সেটা হচ্ছে পূর্ণ তরঙ্গ ব্রিজ রেকটিফায়ার। যেটা আমরা আসলে প্র্যাকটিক্যালি ব্যবহার করি। সো আমি আগে ডায়াগ্রামটা আঁকবো, স্টেপ ওয়াইজ এক্সপ্লেন করব। আজকের পুরো ক্লাসে আমি এই ব্রিজ রেকটিফায়ারটা আপনাদেরকে সুন্দর মতো বুঝিয়ে দিব। সো চলেন আগে ডায়াগ্রামটাকে, একটা ব্রিজ রেকটিফায়ার দেখতে কেমন আঁকতে শিখি। সো একটা ব্রিজ রেকটিফায়ার দেখতে কীরকম সেটা দেখাই আগে। ট্রান্সফরমার ম্যান্ডেটরি। গত ক্লাসেই বলছি যে আমার যে এই যে যে ডায়েটগুলো আমরা ইউজ করতেছি, ডায়েটগুলো খুব বেশি ভোল্টেজ সহ্য করতে পারে না। তাহলে আমাদের যে নর্মাল এসি ইনপুট সিগন্যালটা আছে, এই এসি ইনপুট সিগন্যালটাকে একটা ট্রান্সফরমার দিয়ে স্টেপ ডাউন করে নিতে হয় শুরুতেই। সো স্টেপ ডাউন করে নিব। প্রথম কাজ হচ্ছে স্টেপ ডাউন করে নিলাম। তারপর এখানে টোটাল চারটা ডায়োড লাগানো থাকে। কয়টা ডায়োড লাগানো থাকে? চারটা। এখন আমি একটু আঁকা শিখাবো আপনাদেরকে, যে আপনাদের অনেকেরই বইয়ের ডায়াগ্রাম দেখে এটা আঁকতে খুব কষ্ট লাগে। সো একটু ফলো করবেন আমাকে। দেখেন আমি একটা পয়েন্ট থেকে যাত্রা শুরু করি, যাত্রা শুরু করছি, যাচ্ছি, এদিকে যাচ্ছি। তাহলে যেদিকে যাচ্ছি সেদিকেই একটা অ্যারো এবং অ্যারো হেড। তাহলে গেলাম, এই যে অ্যারো এবং অ্যারো হেড আঁকে এখানে আসলাম। এরপর আমি এই দিক থেকে ঘুরে এই পাশে চলে আসব, মাঝখানে একটা রেজিস্ট্যান্স রাখবো, রাখলাম। আবার সেম ডিরেকশনেই যেতে থাকবো, সেম ডিরেকশনেই যাচ্ছি, সেম ডিরেকশনে গেলাম। তাহলে দেখেন একটা পয়েন্ট থেকে কিন্তু আরেকটা পয়েন্টে চলে গেছি। এবার কাম ব্যাক করবো। কাম ব্যাকের সময় এবার উল্টা দিকে আসি, আসলাম, আবার এখান থেকে উল্টা দিকে আসি। এই যে এটা হচ্ছে পূর্ণ তরঙ্গ ব্রিজ রেকটিফায়ার। হ্যাঁ, আমার চিত্রটা একটু ভাঙাচোরা টাইপ হয়ে গেছে, বাট জিনিসটা আসলে এইভাবে আঁকতে হয়। সো আমি আরেকবার আঁকছি, আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকবার পুরো জিনিসটাকে আঁকবো, যাতে আপনাদের মনে থাকে। সো কিভাবে আঁকতে হবে পরীক্ষার খাতায় সেটা আমি একবারে শিখিয়ে দিচ্ছি। তাহলে প্রথমে আঁকতে হবে কি? ট্রান্সফরমার। ট্রান্সফরমারটা আবশ্যক, কারণ ট্রান্সফরমার না থাকলে আমার রেকটিফায়ারগুলো উচ্চ ভোল্টেজের কারণে পুড়ে যাবে। ট্রান্সফরমারের পরে আমি উপর থেকে নিচে নামার সময় প্রথমে একটা ডায়োড আঁকলাম, সাইড চেঞ্জ করলাম, আবার একটা ডায়োড দিয়ে আসলাম এই পয়েন্টে। এবার ব্যাক করব, অপোজিট ডিরেকশনে ব্যাক করলাম। এই যে দেখেন, এটা একটা পূর্ণ তরঙ্গ ব্রিজ রেকটিফায়ার হয়ে গেল। ওকে। সো এবার কথাটা হচ্ছে এই ব্রিজ রেকটিফায়ার কিভাবে কাজ করে, মানে আমার ব্রিজ রেকটিফায়ার কিভাবে যে আমাদের এসি সিগন্যাল আছে এটাকে ডিসিতে কনভার্ট করবে, করবে কিভাবে, এটা হচ্ছে কোশ্চেন। সো ডায়োড চারটার আমরা নাম দেই। এটার নাম ধরেন ডি1, এটার নাম ডি2, এটার নাম ডি3, এটার নাম ডি4। আর এই যে রেজিস্ট্যান্সটা আছে, এই রেজিস্ট্যান্সের দুই প্রান্ত থেকে আমরা আউটপুট ভোল্টেজ পাবো। রেজিস্ট্যান্সের দুই পাশ থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ভি আউটপুট। সো এখন আমাদের দেখতে হবে এইটা কিভাবে কাজ করতেছে, পজিটিভ হাফ সাইকেলে কিভাবে এটা কাজ করে এবং নেগেটিভ হাফ সাইকেলে কিভাবে এটা কাজ করে। এখন আপনাদেরকে এইটুকু দেখানোর আগে, কার্যপ্রণালী দেখানোর আগে, শাহজাহান তপন স্যারের বইয়ে ডায়াগ্রামটা কিভাবে আঁকা আছে সেটা একটু বুঝিয়ে দিই আমি। নাহলে অনেকে কনফিউজড হয়ে যান যে ভাইয়া আপনি তো আঁকলেন এইভাবে, তপন স্যারের বই তো সার্কিটটা এইভাবে আঁকা নাই। সো তপন স্যারের বইয়ের সার্কিটটা কিভাবে আঁকা আছে এবং আমার সার্কিট আর তপন স্যারের বইয়ের সার্কিট যে এক, সেটা একটু আপনাদেরকে আগে বুঝিয়ে রাখি। সো তপন স্যারের বইয়ের সার্কিটটা হচ্ছে এরকম, এখানে গেছে,
এখান থেকে এখানে গেছে, এখান থেকে এখানে ফেরত আসছে, এখান থেকে এখানে ফেরত গেছে, এখান থেকে একটা রেজিস্ট্যান্স এখানে আর্থিং করে দিছে, এই পয়েন্টটাকে আর্থিং করে দিছে। এটা হচ্ছে শাহজাহান তপন স্যারের বইয়ের চিত্র। এখন আমি আপনাদেরকে এই শাহজাহান তপন স্যারের বইয়ে দেখা দেওয়া যে চিত্রটা আছে, এই চিত্রটা আঁকতে নিষেধ করি কেন? কারণ একটু গ্যাঞ্জাম হয়, মানে কারেন্টের ডিরেকশন খুঁজে পেতে গ্যাঞ্জাম হয়। একটা জিনিস খেয়াল করেন, রেজিস্ট্যান্সের তলায় এইখানে আর্থিং করা, এই পয়েন্টটা আর্থিং করা, আবার এই পয়েন্টটা আর্থিং করা, তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্ট কি ভিন্ন পয়েন্ট? ভিন্ন পয়েন্ট না। তাহলে রেজিস্ট্যান্সের মাথাটা এই পয়েন্টে রাখলে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। এই কারণে আমি যে ডায়াগ্রামটা আঁকতেছি এইটা আসলে শাহজাহান তপন স্যারের ডায়াগ্রামের সঙ্গে কোনোভাবেই অসঙ্গতিপূর্ণ না, একই ডায়াগ্রাম। বাট শাহজাহান তপন স্যারের বই হুদাই হচ্ছে এই জিনিসটা পেঁচাইছে, আমার ভাল লাগে নাই, কারণ এতে কারেন্টের ডিরেকশন বুঝতে আপনাদের ঝামেলা হবে, জান বের হয়ে যাবে। কিন্তু আমি যেটা দেখাচ্ছি তাতে কারেন্টের ডিরেকশন বুঝতে কোনো কষ্ট ইনশাল্লাহ হবে না কারো। ওকে, এখন চলেন আমরা তাহলে ধনাত্মক অর্ধ তরঙ্গে, সরি, ধনাত্মক অর্ধচক্রে কিভাবে কাজ করবে সেটা আগে দেখব। তাহলে এক নাম্বার হচ্ছে ধনাত্মক অর্ধচক্র বা পজিটিভ হাফ সাইকেল। ধনাত্মক অর্ধচক্র বা পজিটিভ হাফ সাইকেলে কিভাবে আমার এই ব্রিজ রেকটিফায়ারটা কাজ করবে সেটা আগে দেখে নিই। পুরো ডায়াগ্রামটা আগে আঁকবো। ডায়াগ্রামটা আগে এঁকে নিলাম। এখন দেখেন, পজিটিভ হাফ সাইকেলে এইখানে আমরা প্লাস মাইনাস ভোল্টেজ দিলে এটাও ভোল্টেজটা প্লাস এবং মাইনাস, তার মানে এই পয়েন্টটা প্লাস হচ্ছে, নিচের এই পয়েন্টটা মাইনাস হচ্ছে। সো এখন দেখেন আমি আপনাদেরকে অনেকবার বলছি, আবারও রিমাইন্ডার দিব, বারবার বলবো যে একটা ডায়োডের যদি পি এবং এন জাংশনের পি প্রান্তে পজিটিভ এন প্রান্তে নেগেটিভ থাকে তাহলে সেটা ফরওয়ার্ড ব্যাস। আর যদি ডায়োডের পি এন জাংশনের পি প্রান্তে নেগেটিভ এন প্রান্তে পজিটিভ থাকে তাহলে সেটা কি বায়াস? সেটা হচ্ছে রিভার্স বায়াস। সো আমাদের তাহলে এই যে দেখেন ধনাত্মক অর্ধচক্রে আমাদের তাহলে ফরওয়ার্ড এবং রিভার্স বায়াস যখন দেখতে যাচ্ছি, খেয়াল করি আমরা এখানে পি এন, এখানে তাহলে পি এর পাশে পজিটিভ আছে, এটা ফরওয়ার্ড। এইখানে পি এর পাশে, এই পি এর পাশে নেগেটিভ আছে, তাহলে এটা কি বায়াস? এটা রিভার্স বায়াস। এরপর এখানে পি এন, এন এর পাশে নেগেটিভ থাকলে সেটা কি বায়াস? সেটা ফরওয়ার্ড বায়াস। এন এর পাশে নেগেটিভ আছে, সেটা ফরওয়ার্ড বায়াস। এরপর পি এবং এন, এন এর পাশে পজিটিভ থাকলে সেটা কি বায়াস? সেটা রিভার্স বায়াস, এটা রিভার্স বায়াস। তাহলে দেখেন তো আমার যে ডায়েটগুলো ছিল, ডায়েটগুলোর নামগুলা দেখেন, D1 D2 D3 D4, ডায়েটগুলোর নামগুলা দিই আমরা, D1 D2 D3 D4। তাহলে D1 এবং D2 ফরওয়ার্ড বায়াস হলো, D3 এবং D4 রিভার্স বায়াস হলো। এবং আমি আপনাদেরকে পড়ানোর সময় ডায়োড খুব সুন্দর মতো বলছি, ফরওয়ার্ড বায়াস মানে হচ্ছে শর্ট সার্কিট, আর রিভার্স বায়াস মানে কি? রিভার্স বায়াস মানে হচ্ছে ওপেন সার্কিট। তাহলে আমরা শর্ট সার্কিট এবং ওপেন সার্কিট যদি করে দেই তাহলে ঘটনাটা কি দাঁড়ায় দেখি। দেখেন ট্রান্সফরমার তার মতোই থাকতেছে,
আমাদের D1 এবং D2 এই দুইটা ডায়োড শর্ট সার্কিট হয়ে গেছে। D1 এবং D2 শর্ট সার্কিট হয়েছে। D3 D4 ওপেন সার্কিট হয়ে গেছে না? তাহলে দেখেন ঘটনাটা এরকম হবে, D1 এবং D2 এই দুইটা শর্ট সার্কিটেড হয়ে গেছে, আর D3 এবং D4 এই দুইটা ওপেন সার্কিট হয়ে গেছে। তাহলে এটা প্লাস মাইনাস, এখানেও প্লাস মাইনাস পাচ্ছি। এই যে রেজিস্ট্যান্সটা আছে, এই রেজিস্ট্যান্সটা এটাকে আমরা যদি লোড রেজিস্ট্যান্স বলি RL, এটার দুই প্রান্ত থেকে যে ভোল্টেজটা পাবো সেটাকে আমরা বলবো আউটপুট ভোল্টেজ ভি আউটপুট। এখন দেখেন এই আউটপুট ভোল্টেজের কোন দিকটা প্লাস হবে কোন দিকটা মাইনাস হবে সেটা আমি শিখিয়ে দিচ্ছি। খেয়াল করেন, ধনাত্মক বা পজিটিভ ভোল্টেজ থেকে নেগেটিভ ভোল্টেজের দিকে কারেন্ট যায়, তাহলে কারেন্টটা কিন্তু এইভাবে ফ্লো করবে। উপরের প্রান্তটা পজিটিভ, তাহলে পজিটিভ থেকে নেগেটিভের দিকে কারেন্টটা যাচ্ছে। সো অ্যাকচুয়ালি পজিটিভ ভোল্টেজ থেকে যদি নেগেটিভ ভোল্টেজের দিকে কারেন্টটা যায়, কারেন্টের ডিরেকশন এইটা। তাহলে RL যে লোড রেজিস্ট্যান্স সেটার ডান পাশটা হবে পজিটিভ এবং বাম পাশটা হবে কি নেগেটিভ। তাহলে লোড রেজিস্ট্যান্সের ডান পাশটা পজিটিভ হলো, বাম পাশটা কি হলো নেগেটিভ হলো। এটা হচ্ছে আমাদের ধনাত্মক অর্ধচক্র। সো আশা করি ধনাত্মক অর্ধচক্র বুঝতে কারো সমস্যা নাই। এখন আসেন নেক্সট যাব আমরা ঋণাত্মক অর্ধচক্রে। 2 নাম্বার যাব ঋণাত্মক অর্ধচক্রে। বা নেগেটিভ হাফ সাইকেল। সো ঋণাত্মক অর্ধচক্র বা নেগেটিভ হাফ সাইকেলে আমাদের এখন সাইকেলটা চেঞ্জ হয়ে যাবে, অল্টার করবে। দেখেন নেগেটিভ হাফ সাইকেলে আমার তাহলে এটা মাইনাস এটা প্লাস, উপরে মাইনাস নিচে প্লাস, তাহলে উপরে মাইনাস নিচে কি হবে প্লাস হবে। এখন তাহলে আবারও প্রত্যেকটা ডায়োড আঁকি, ডায়াগ্রামটা আমি আঁকছি। দেখেন এখন তাহলে নিচে পজিটিভ, নিচেরটা প্লাস উপরেরটা মাইনাস। তাহলে নিচে যদি প্লাস হয়ে উপরে মাইনাস হয়ে থাকে, আমরা একটা একটা করে দেখি। এই যে পি এন জাংশন, পি এর পাশে পজিটিভ মানে কি সেটা ফরওয়ার্ড বায়াস, সো এটা ফরওয়ার্ড বায়াস। কিন্তু পি এর পাশে নেগেটিভ মানে কি সেটা রিভার্স বায়াস না, এখানে পি এর পাশে নেগেটিভ আছে, এটা কি হয়ে যাবে রিভার্স বায়াস হয়ে যাবে, তাহলে এটা রিভার্স। সিমিলারলি এইখানে যে এটা পি এটা এন, এন এর পাশে পজিটিভ মানে এটা হচ্ছে রিভার্স। তারপরে এখানে এটা পি এটা এন, এন এর পাশে নেগেটিভ মানে এটা ফরওয়ার্ড বায়াস। সো খেয়াল করেন এবারও কিন্তু দুইটা ডায়োড ফরওয়ার্ড দুইটা রিভার্স, এটা D1 ছিল, এটা D2 ছিল, এটা D3 ছিল, এটা D4 ছিল। প্রথমবার D1 D2 এই দুইটা ছিল আমাদের ফরওয়ার্ড বায়াসে, এখন কিন্তু D1 D2 দুইটা রিভার্স বায়াস হয়ে গেছে, D3 D4 দুইটা হয়ে গেছে ফরওয়ার্ড বায়াস। তাহলে এখন আমরা যদি ফরওয়ার্ড বায়াসগুলোকে শর্ট সার্কিট করি, মানে আমরা এখন দেখেন D3 এবং D4 এই দুইটা শর্ট সার্কিট হবে, D3 D4 শর্ট সার্কিট হবে। আমার D3 D4 হবে শর্ট সার্কিট, আর এখানে আমার যে D1 D2 এই দুইটা ডায়োড হয়ে যাবে ওপেন সার্কিট। তাহলে দেখেন এখানে প্লাস থেকে মাইনাস, এটা প্লাস এটা মাইনাস,
তাহলে কারেন্টটা ফ্লো করবে কোন দিক দিয়ে? কারেন্টটা এইভাবে যাবে, এইভাবে যাবে, এইভাবে এসে এইভাবে যাবে, এইভাবে যাবে। এখন তাহলে দেখেন আমার যে আউটপুট ভোল্টেজটা, ভি আউটপুট ভোল্টেজ, আগের মতোই ডান পাশে পজিটিভ, বাম পাশে কিন্তু নেগেটিভ পাচ্ছি। দেখেন এর আগের ডায়াগ্রামে কি ছিল? ডান পাশে পজিটিভ, বাম পাশে নেগেটিভ ছিল। ঋণাত্মক অর্ধচক্রেও ডান পাশে পজিটিভ, বাম পাশে নেগেটিভে আছে। তার মানে দাঁড়াচ্ছে আমার সাইকেলটা ধনাত্মক হোক ঋণাত্মক হোক, যে লোড রেজিস্ট্যান্সটা আছে বা আরএল আছে, তার পাশে যে তার অ্যাক্রসে যে ভোল্টেজ, এই ভোল্টেজের পোলারিটি চেঞ্জ হচ্ছে না। সো অলওয়েজ আমি পজিটিভ পোলারিটি পাচ্ছি। তাহলে আমার যদি আউটপুট গ্রাফটা একটু দেখি কিরকম দাঁড়ায়, দেখি আমরা। সো আউটপুট গ্রাফটা যদি আমরা আঁকি, আউটপুট গ্রাফটা হবে এরকম। তাহলে এখানে প্রথমবার D1 D2 এই দুটা ডায়োড অন, তারপরে D3 D4 ডায়োড অন, আবার D1 D2 ডায়োড অন, আবার D3 D4 ডায়োড অন। এইভাবে অ্যাকচুয়ালি দুইটা করে ডায়োড অন হবে, দুইটা করে ডায়োড অফ হবে। এইভাবে অ্যাকচুয়ালি আমরা ঋণাত্মক অর্ধচক্র বা নেগেটিভ হাফ সাইকেলের যে কার্যপ্রণালী সেটা পেয়ে যাব। সো তাহলে ভালো মতো খেয়াল করে দেখি আমরা যে ধনাত্মক অর্ধচক্র হোক ঋণাত্মক অর্ধচক্র হোক, সবসময় আমার দুটো করে ডায়োড কাজে লাগতেছে। এখন মজাটা দেখেন, আউটপুট ভোল্টেজের পুরোটাই কিন্তু এখন আমি পাচ্ছি। আমাদের কিন্তু আউটপুট ভোল্টেজের কোনোটা নষ্ট হচ্ছে না। সো আমরা কেন এর আগের রেকটিফায়ারগুলো ইউজ করতাম না? আমি গত ক্লাসে আপনাদেরকে সুন্দর মতো বুঝাইছিলাম, যদি আমরা ব্রিজ রেকটিফায়ার ইউজ না করে গত ক্লাসে রেকটিফায়ারগুলো ইউজ করি, তাহলে আমরা ভোল্টেজ পুরোটা পাবো না। সো তাহলে দেখেন সব সময় আমরা তাহলে কি পাচ্ছি? ফরওয়ার্ড বায়াস যখন হচ্ছে, খেয়াল করেন, ফরওয়ার্ড বায়াস হচ্ছে তখন কিন্তু আমি শর্ট সার্কিট পেয়ে যাচ্ছি, এবং সেখানে শর্ট সার্কিট হয়ে যাওয়ার কারণে কারেন্টটা ফ্লো করতেছে। আবার রিভার্স বায়াসে ওপেন সার্কিটে কারেন্টটা ফ্লো করতেছে না। সো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে, ওকে। এই ছিল আমাদের পূর্ণ তরঙ্গ ব্রিজ রেকটিফায়ার। সো ব্রিজ রেকটিফায়ারের ডিটেলস আমি পড়ায় ফেললাম, আমাদের ডায়োড এখানে শেষ অ্যাকচুয়ালি। সো ডায়োড রিলেটেড যা যা ছিল আমি কিন্তু আপনাদের পড়ায় দিছি, এবং ডায়োড রিলেটেড যে রকম ম্যাথ থাকতে পারে সেইগুলোও আমি ডিসকাস করছি। তারপরেও ডায়োড রিলেটেড আরও কিছু ম্যাথ আমি পরের দিকে যেয়ে করাবো। আপাতত কনসেপ্টগুলো শেষ করব, তারপর আমি আবারও ম্যাথ করাবো। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ডায়োডের পরে আছে হচ্ছে আপনাদের ট্রানজিস্টর। ট্রানজিস্টর হয় হচ্ছে দুইটা পি টাইপ এবং একটা এন টাইপ, অথবা দুইটা এন টাইপ আর একটা পি টাইপ মিলে একটা ট্রানজিস্টর তৈরি হয়। সো ট্রানজিস্টর দুই রকম ব্রডলি, একটা হচ্ছে এনপি এন ট্রানজিস্টর, আর আরেকটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর। সো এনপিএন ট্রানজিস্টরে দুইটা এন টাইপের মাঝখানে একটা পি টাইপ থাকে। দুইটা এন টাইপের মাঝখানে একটা পি টাইপ থাকে। সো এই যে মাঝখানেরটাকে যদি বেস বলা হয়, বেস, একটা এমিটার আর একটা কালেক্টর। সো সিবিই কোনটা কি? সি ফর কালেক্টর, সি হচ্ছে কালেক্টর, কোনটাকে আমি ব্যাখ্যা করতেছি বা সংগ্রাহক, বি ফর বেস অর পিট, আর ই ফর এমিটার বা নিঃসারক।
এখন দেখেন কালেক্টর, বেস, এমিটার। এখানে পিএনপি ট্রানজিস্টর যখন হবে তখন দুইটা পি এর মাঝখানে একটা এন থাকবে, দুইটা পি এর মাঝখানে একটা এন আছে। সো এখানেও কালেক্টর, বেস, এমিটার। এবং যখন ট্রানজিস্টরগুলোকে প্রকাশ করা হয়, আমরা ট্রানজিস্টরগুলোকে যখন আঁকি তখন এই চিহ্নগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এনপিএন ট্রানজিস্টরটাকে আঁকা হয় কিভাবে। এটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টরের চিহ্ন, এমিটার দিয়ে কারেন্টটা বের হয়ে যায়। আর পিএনপি হলে উল্টাটা হয়, এমিটার দিয়ে কারেন্টটা ঢোকে। পিএনপিতে এমিটার দিয়ে কারেন্টটা বের হবে, এনপিএনে সরি এনপিএনে এমিটার দিয়ে কারেন্টটা বের হয়ে যাবে, পিএনপিতে এমিটার দিয়ে কারেন্টটা ঢুকবে। সো এই যে দেখেন ট্রানজিস্টরের যে মৌলিক প্রকাশ, সেই মৌলিক প্রকাশটা দেখলাম। এখন আসবো একটা ট্রানজিস্টরের গঠন প্রণালী এবং ট্রানজিস্টর কিভাবে কাজ করে সেটার ডিটেলস দেখব। তাহলে ট্রানজিস্টরের কার্যপ্রণালী জিনিসটা বেশ মজার। একটা ট্রানজিস্টর কিভাবে কাজ করবে সেই কার্যপ্রণালী বা ওয়ার্কিং প্রসিডিউরটা আমরা দেখব। সবচেয়ে বেশি ইউজড হয় হচ্ছে এনপিএন ট্রানজিস্টর, এই কারণে আমরা এনপিএন ট্রানজিস্টর নিয়ে শুরু করব। এনপিএন ট্রানজিস্টর সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, এই কারণে শুরু করব কি নিয়ে, এনপিএন ট্রানজিস্টর নিয়ে। এখন দেখেন এটা আমাদের একটা এনপিএন ট্রানজিস্টর, যেটা আঁকছি সেটা হচ্ছে একটা এনপিএন ট্রানজিস্টর। তাহলে এই এনপিএন ট্রানজিস্টরটায় আমরা প্রথমেই দেখেন বেস বা পিট হচ্ছে এটা, নিচের এনটা হচ্ছে এমিটার বা নিঃসারক। এখন এটাকে কেন এমিটার বা নিঃসারক বলা হয় সেটার এক্সপ্লানেশন বা ব্যাখ্যা এখন আসবো। কেন একজনকে নিঃসারক বা অ্যামিটার বলা হচ্ছে, একজনকে কালেক্টর বা সংগ্রাহক বলা হচ্ছে, সেটার ব্যাখ্যা আমি আপনাদেরকে দিব মৌলিক কার্যপ্রণালীটা দিয়ে। দেখেন প্রথম কোশ্চেনটা হচ্ছে পিএন জাংশন, এই যে নিচের বেস এমিটার জাংশন বা পিএন জাংশনটা, এটা যদি ফরওয়ার্ড বায়াস না হয় তাহলে কিন্তু কোনো কারেন্ট ফ্লো করতে শুরু করবে না। তাহলে বেস এমিটার জাংশন প্রথমে কি করতে হবে, ফরওয়ার্ড বায়াস করতে হবে। তাহলে দেখেন বেস এমিটার জাংশনকে আমি যদি ফরওয়ার্ড বায়াস করে দিই, এই যে এখানে পজিটিভ ভোল্টেজ, এখানে নেগেটিভ ভোল্টেজ দিলাম, তাহলে বেস এমিটার জাংশনকে আমি ফরওয়ার্ড বায়াস করলাম ভিবিই। তাহলে একটা জিনিস খেয়াল করেন, আমার যখন পিএন জাংশনকে ফরওয়ার্ড বায়াস করা হয় তখন মাঝখানে ডিপ্লেশন রিজনটা নাই হয়ে যাবে এবং ইলেকট্রনগুলা এন টাইপ থেকে কার দিকে ধাবিত হবে, পি টাইপের দিকে ধাবিত হবে। তাহলে ইলেকট্রন যেখান থেকে বের হয়ে আসতেছে তাকে কি বলা হয়, নিঃসারক বলা হয়। তাহলে এই যে দেখেন নিচে এমিটার বা নিঃসারক হচ্ছে কেন, কারণ হচ্ছে বেস এমিটার জাংশন যখন ফরওয়ার্ড বায়াস হচ্ছে তখন আমার নিচের এন টাইপটা থেকে ইলেকট্রন বের হয়ে আসতেছে। সো বেস এমিটার জাংশন ফরওয়ার্ড বায়াস হলে নিচের এন টাইপ সেমিকন্ডাক্টর হতে ইলেকট্রন বেস বা পিঠে নিঃসারিত হচ্ছে।
তাই এর নাম এমিটার বা নিঃসারক। সো এখন তাহলে মজার জিনিসটা দেখেন, বেস এমিটার জাংশন যদি ফরওয়ার্ড বায়াস আমি না করি তাহলে কিন্তু অ্যাকচুয়ালি কোনো ইলেকট্রন নিঃসরিত হবে না। আর যদি ইলেকট্রন নিঃসরিত না হয় তাহলে আমার অ্যাকচুয়ালি এই ট্রানজিস্টরটাই সুইচ অন হবে না। যদি কোনো কারেন্টের ফ্লো না হয় তাহলে কি কোনো ট্রানজিস্টরের কার্যপ্রণালীতে কিছু থাকবে? থাকবে না। সো এখানে তাহলে সুইচ হিসেবে ট্রানজিস্টর, সুইচ হিসেবে ট্রানজিস্টর, বেস এমিটার জাংশন ফরওয়ার্ড বায়াস বা সম্মুখী ঝোঁকে থাকলে ইলেকট্রন প্রবাহ শুরু হয়, ট্রানজিস্টর অন। আর যদি রিভার্স বায়াসে থাকে কোনো ইলেকট্রন এমিটার হতে নির্গত হবে না। সুইচ অফ। এইভাবে অ্যাকচুয়ালি একটা ট্রানজিস্টর সুইচ হিসেবে কাজ করে। পুরো জিনিসটাই হচ্ছে বেস এমিটার জাংশন ফরওয়ার্ড বায়াস নাকি রিভার্স বায়াস তার উপরে ডিপেন্ডেন্ট। এখন দেখেন, আমি ইলেকট্রনটা নিচ থেকে বেস পর্যন্ত বের করে নিয়ে আসছি। এখন একটা যন্ত্রে তড়িৎ প্রবাহ একই ডিরেকশনে হইতে হবে। একটা যন্ত্রে দুইটা ডিফারেন্ট ডিরেকশনে তড়িৎ প্রবাহ হওয়া পসিবল না। আমি আবার কথাটা বলতেছি, একটা যন্ত্রে দুইটা ডিফারেন্ট ডিরেকশনে ইলেকট্রনের প্রবাহ বা তড়িৎ প্রবাহ হওয়া সম্ভব না। একটা যন্ত্রে একই ডিরেকশনেই ইলেকট্রনের প্রবাহ বা তড়িৎ প্রবাহ হইতে হবে। উপরের এন টাইপেও কি আছে? ইলেকট্রন আছে না? তাহলে ইলেকট্রনের ফ্লোগুলো সব কোন দিকে হইতে হবে? উপরের দিকে। তাহলে উপরের দিকে যদি ইলেকট্রনের প্রবাহ হইতে হয়, খেয়াল করেন, উপরে ইলেকট্রনটাকে আপনি উপর দিয়ে বের করবেন, একই ডিরেকশন, মানে ইলেকট্রনটাকে এইভাবে বের করবেন, এটা হচ্ছে ইলেকট্রনের ডিরেকশন। তাহলে ইলেকট্রনকে যখন আপনি বের করবেন তখন ওই দিকে আপনাকে কি ভোল্টেজ দিতে হবে? ধনাত্মক ভোল্টেজ দিতে হবে। এখন এখানে আমি ব্যাটারি লাগায় বুঝাচ্ছি এই ভোল্টেজের মানটা বড় হইতে হবে। এখানে এটাকে কালেক্টর ভোল্টেজ বলা হয় এবং এই ভোল্টেজটা বড় হইতে হবে। কেন? একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। এইখানের যে ভোল্টেজটা আছে, এই পয়েন্টের ভোল্টেজটা, তাকে অ্যাকচুয়ালি দুইটা কাজ করতে হবে। কিরকম ভাবে দুইটা কাজ করতে হবে? এই যে পিঠে যে ইলেকট্রনগুলো আছে, এই ইলেকট্রনগুলাকে পিঠ এবং কালেক্টর এই দুইটার মাঝখানে যে লেয়ারটা আছে, ডিপ্রেশন রিজনটা আছে, এটাকে আগে ভাঙতে হবে। ভেঙে ইলেকট্রনটাকে টেনে তুলতে হবে। সো আবার বলতেছি যে কালেক্টরের যে ভোল্টেজ, কালেক্টরের ভোল্টেজকে বেস ও কালেক্টরের ডিপ্রেশন রিজিয়ন অতিক্রম করে ইলেকট্রনগুলি তুলে আনতে হবে। এখন দেখেন, ইলেকট্রনগুলি বেস থেকে কালেক্টর কালেক্ট করতেছে। কালেক্টর কেন কালেক্টর? কালেক্টর বেস বা পিঠ হতে ইলেকট্রন তুলে আনে বা সংগ্রহ করে।
তাই এর নাম কালেক্টর বা সংগ্রাহক। ওকে, সো আমার তাহলে এখানে দেখেন এই যে কালেক্টর বেস এমিটার তিনটারই কিন্তু কার্যপ্রণালী আমরা এখন জেনে ফেললাম যে কে কিভাবে কাজ করতেছে। এখন একটা মজার জিনিস শেয়ার করি আপনাদের সঙ্গে। দেখেন ইলেকট্রন যে ডাইরেকশনে আসে তার অপোজিট ডাইরেকশনে কারেন্ট ফ্লো করে। এটা যদি প্লাস মাইনাস হয় কারেন্টটা এই দিক দিয়ে যাবে, কারেন্টটা এইদিকে যাচ্ছে, এটা হচ্ছে আইসি। তাহলে এখান দিয়ে কারেন্ট ঢুকতেছে, এটা হচ্ছে আইবি। তাহলে দুইটা কারেন্ট ঢুকলো, একটা কারেন্ট তাহলে বের হয়ে আসবে আইই। তাহলে আইই সমান আইসি প্লাস আইবি। এইটাই হচ্ছে একটা ট্রানজিস্টরের বেসিক বা মৌলিক কার্যনীতি। সো এটা কার বেসিক বা মৌলিক কার্যনীতি? একটা এনপিএন ট্রানজিস্টরের জন্য বেসিক বা মৌলিক কার্যনীতি হচ্ছে এটা। এবং সব সময় মাথায় রাখবেন আই সমান কি হবে? আইসি প্লাস আইবি হবে। এখন যদি এটা এনপিএন ট্রানজিস্টর না হয়ে এটা পিএনপি ট্রানজিস্টর হতো তাহলে কি হতো? দেখেন এটা ছিল এনপিএন ট্রানজিস্টর, আমি তাহলে একটা পিএনপি ট্রানজিস্টর পাশাপাশি আঁকবো। কিচ্ছু না, জাস্ট দুইটা পাশাপাশি আঁকলে দেখবেন জিনিসগুলো মনে রাখাও সোজা, জিনিসগুলো বোঝাও সোজা। এটা কি ছিল? এনপিএন। তাহলে একটা পিএনপি আঁকি, পাশে একটা পিএনপি আঁকি, চলেন একটা পিএনপি আঁকবো, একটা পিএনপি। এখন পিএনপির বেলায় আমরা ইলেকট্রন না চিন্তা করে হোল চিন্তা করব। তাহলে এই যে পি এন জাংশন ফরওয়ার্ড ব্যাস করতে গেলে পি এর পাশে পজিটিভ ভোল্টেজ আর এন এর পাশে নেগেটিভ ভোল্টেজ রাখতে হবে। সো তাহলে এইটা প্লাস এটা মাইনাস। দেখেন নিচেরটা ঠিকই এমিটার, মাঝখানেরটা বেস, উপরেরটা কালেক্টর, এটা সবই ঠিক আছে। তারপর এখানে উপর দিক দিয়ে আসলাম, আসার পরে এখানে এখন আমি কালেক্টর থেকে কাকে কালেক্ট করব? আমরা ইলেকট্রনটাকে পুশ করব বা হচ্ছে আমরা এখানে হোলটাকে কালেক্ট করব চিন্তা করব। তাহলে এখানে ভোল্টেজটা চেঞ্জ হয়ে গেল। তাহলে জাস্ট ভোল্টেজের ডিরেকশন চেঞ্জ হয়ে যায়। এনপিএন আর পিএনপির মধ্যে তফাৎ এটাই, আর কিচ্ছু না। এনপিএন আর পিএনপির মধ্যে তফাৎ হচ্ছে ভোল্টেজের ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে, কারণ এনপিএন এর জায়গায় পিএনপি হয়ে গেছে। কিন্তু ইকুয়েশন যেটা ছিল বেসিক ইকুয়েশন, সেই বেসিক ইকুয়েশনের মধ্যে কোনো তফাৎ আসবে না। কেন সেটা দেখেন, এইখানে কারেন্টটা এদিক দিয়ে ফ্লো করতেছে, এখান দিয়ে কারেন্টটা ফ্লো করলো, তারপর এখান দিয়ে তাহলে কারেন্টটা বের হয়ে আসবে, এখান দিয়ে কারেন্টটা ঢুকবে, এই যে এখান দিয়ে কারেন্টটা ফ্লো করতেছে। সো ভোল্টেজের ডিরেকশন থেকে কারেন্টের ডিরেকশনগুলো যদি আমরা দেখি তাহলে জিনিসটা খেয়াল করে দেখি আমরা, এখান দিয়ে তাহলে এমিটারে কারেন্ট ঢুকতেছে আইই, এখান দিয়ে বেসের কারেন্টটা বের হয়ে আসতেছে বেস আইবি, এখানে কালেক্টরের কারেন্টটা বের হয়ে আসতেছে আইসি। তাহলে দুই জায়গায় অ্যাকচুয়ালি আইই সমান আইসি প্লাস আইবি হবে, এর বাইরে কিছু হওয়ার কোনো সুযোগই নেই। সো আমার তাহলে এনপিএন ট্রানজিস্টর হোক আর পিএনপি ট্রানজিস্টর হোক, অলওয়েজ আমার আই সমান কি হবে? আইসি প্লাস আইবি হবে। সো এই হচ্ছে আমাদের এনপিএন বা পিএনপি ট্রানজিস্টরের যে মৌলিক কার্যনীতি এবং সেটা কিভাবে সুইচ হিসেবে কাজ করতেছে সেটার ডিটেলস ব্যাখ্যা। এখন আসেন ম্যাথ করার জন্য এখানে দুটো টার্মিনোলজি আমাদের দরকার, সেই দুইটা টার্মিনোলজি আগে পড়ব, তাদের মধ্যে এখন সম্পর্ক স্থাপন করব। প্রথমটা হচ্ছে প্রবাহ লাভ, বিটা। সো কারেন্ট গেইন বা প্রবাহ লাভ। এখন দেখেন আমি একটু আবার পিছনে ফিরবো, আমি একটু ডায়াগ্রামটাকে আবার নিয়ে আসব, কারণ কি এটা খুব জরুরি, এটা বোঝাটা খুব জরুরি, বিটা বোঝাটা খুব জরুরি। দেখেন একটু খেয়াল করি আমরা, যদি আমার বেস এমিটার জাংশনকে আমি ফরওয়ার্ড ব্যাস না করি, বেস এমিটার যে জাংশনটা আছে এটাকে ধরেন ফরওয়ার্ড ব্যাস করলাম না, তাহলে কি কোনো কারেন্ট ফ্লো করবে? আইবি না থাকলে কিন্তু কোনো আইসি ফ্লো করবে না। আমাকে কালেক্টর কারেন্ট আনার জন্য অবশ্যই আগে আইবি আনতে হবে। আবার বলতেছি একটু পিছনে যাই, ভালো মতো খেয়াল করেন, খেয়াল করেন। বেস এমিটার জাংশন ফরওয়ার্ড বায়াস বা সম্মুখী ঝোঁকে থাকলে ইলেকট্রন প্রবাহ শুরু হয়, ট্রানজিস্টর 1।
আর রিভার্স বায়াসে থাকলে কোনো ইলেকট্রন এমিটার হতে নির্গত হবে না, সুইচ অফ। সো আমার যদি বেস এমিটার জাংশনে কোনো কারেন্ট ফ্লো না করাতে পারি, তাহলে কালেক্টর কারেন্ট তো আসারই সুযোগ নেই। তার মানে আমার এখানে কালেক্টরের কারেন্টটা ডিপেন্ড করতেছে বেসের কারেন্টের উপরে। সুতরাং এই কালেক্টরের কারেন্টটা বেসের কারেন্টের তুলনায় কত গুণ বড়, সেটাই হচ্ছে প্রবাহ লাভ বিটা। তাহলে আইসি বাই আইবি হচ্ছে বিটা। বিটা সমান হচ্ছে আইসি বাই আইবি। আর আরেকটা টার্ম হচ্ছে প্রবাহ বিবর্ধন গুণক বা আলফা, কারেন্ট গেইন ফ্যাক্টর। এই আলফাটাকে সূচিত করা হয় হচ্ছে আইসি এবং আইই এর রেশিও বা অনুপাত হিসেবে। আইসি এবং আইই কালেক্টর কারেন্ট এবং এমিটার কারেন্টের মধ্যে যে রেশিও বা অনুপাত, সেটা হচ্ছে আমার প্রবাহ বিবর্ধন গুণক আলফা। এখন প্রশ্ন হচ্ছে এই আলফা এবং বিটার মধ্যে আমরা সম্পর্ক স্থাপন করতে চাই। সো আলফা এবং বিটার মধ্যে চলেন সম্পর্ক স্থাপন করব। তাহলে দেখি কিভাবে আলফা এবং বিটার মধ্যে সম্পর্ক স্থাপন করা যায়। আলফা ইকুয়ালস টু আইসি বাই আইই, কিন্তু আইই সমান আইসি প্লাস আইবি। তাহলে আমরা এখানে লিখতে পারি আইসি ডিভাইডেড বাই আইসি প্লাস আইবি। তাহলে আমরা আইসি ডিভাইডেড বাই আইবি যদি করি, নিচে 1 প্লাস আইসি বাই আইবি পাবো, কিন্তু আইসি বাই আইবি মানে হচ্ছে বিটা, বিটা ডিভাইডেড বাই 1 প্লাস বিটা দ্যাট ইজ আলফা। তাহলে আলফা এবং বিটার মধ্যে সম্পর্ক পেয়ে গেলাম আলফা ইকুয়ালস টু বিটা ডিভাইডেড বাই বিটা প্লাস 1। তার মানে এখন বোঝা যাচ্ছে আলফা শুড বি লেস দ্যান 1। আলফার মান কত? 1 থেকে ছোট। বোঝাই যাচ্ছে বিটার ভ্যালুটা, দেখেন এখানে ভালো মতো খেয়াল করেন, আমার যে আই বি আছে বেস কারেন্টের তুলনায় কালেক্টর কারেন্টটা বেশ বড় হয়। কেন? কারণ বেসে অল্প পরিমাণ আমার অ্যাকচুয়ালি ভোল্টেজ দেওয়া হয়েছে, কিন্তু কালেক্টর দিয়ে তো অনেক ইলেকট্রন বের হয়ে আসতেছে, অনেক কারেন্ট। তাহলে আইসি আইবি এর থেকে বড় হবে, তার মানে বিটার ভ্যালুটা 1 এর থেকে বড় হবে। সুতরাং আলফার ভ্যালুটা অবশ্যই 1 থেকে ছোট হবে। আর বিটার ভ্যালুটা আপনি যাই নেন না কেন, পজিটিভ যে কোনো ভ্যালু, বিটার ভ্যালু পজিটিভ যে কোনো ভ্যালু নিলেই তো আলফার ভ্যালুটা 1 এর থেকে অ্যাকচুয়ালি ছোট হয়ে আসে। এই মানে হচ্ছে রাশিটা দেখেই তো বোঝা যাচ্ছে। সো আলফা অলওয়েজ লেস দ্যান 1। এখন তাহলে আমার বিটা জানা থাকলে আলফা বের করতে পারছি, ভাইস ভার্সা। এবার তাহলে দেখি আলফা জানা থাকলে বিটা কিভাবে বের করা যায়। সো আলফা ইকুয়ালস টু বিটা ডিভাইডেড বাই বিটা প্লাস 1। সো আলফা বিটা প্লাস আলফা ইকুয়ালস টু বিটা। তাহলে আলফা বিটা মাইনাস বিটা ইকুয়ালস টু, ও নো, আমাদের উদ্দেশ্য হচ্ছে বিটা এর মানটা আলফার মাধ্যমে বের করা। সো বিটা মাইনাস আলফা বিটা ইকুয়ালস টু আলফা। সো বিটা ইন্টু 1 মাইনাস আলফা ইকুয়ালস টু আলফা। সো বিটা ইকুয়ালস টু আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা। সো তাহলে আমরা ফর্মুলাটা পেলাম বিটা ইকুয়ালস টু আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা। তাহলে দেখেন একটা ট্রানজিস্টরের বেসিক ওয়ার্কিং প্রিন্সিপাল বা মূল নীতিগুলা সবগুলা যদি আমি একটা একটা করে লিখি, সবগুলো একটা একটা করে লিখে দেব ইকুয়েশন। নাম্বার 1, ট্রানজিস্টরের ফার্স্ট ইকুয়েশনটা হচ্ছে যে ট্রানজিস্টরই হোক না কেন আই সমান আইসি প্লাস আইবি হবেই, সেটা পিএনপি হোক এনপি হোক। নাম্বার 2, বিটা ইকুয়ালস টু আইসি বাই আইবি। নাম্বার 3, alpha equals to IC by I. Number 4, alpha equals to beta divided by beta plus 1. Number 5, beta equals to alpha divided by 1 minus alpha. সো এই হচ্ছে একটা ট্রানজিস্টরের একেবারে বেসিক স্ট্রাকচার বা স্বাভাবিক যে গঠন প্রণালী সেটা। এখন আসেন ট্রানজিস্টর
সুইচ হিসেবে কিভাবে কাজ করছে সেটা দেখছি, তাহলে এই ট্রানজিস্টরটাকে কিভাবে অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করানো যায় সেটাও শিখে ফেলি। যেহেতু পড়তেছি আমরা, একবারে শেষ করে ফেলি। অ্যাম্পলিফায়ার হিসেবে ট্রানজিস্টর। অ্যাম্পলিফায়ার বা বিবর্ধক হিসেবে কিভাবে ট্রানজিস্টরটা কাজ করে সেটা এখন আমরা একটু দেখব। সো আমরা ওই এনপিএন ট্রানজিস্টরটাকেই নিব। বোঝানোর সুবিধার্থে আমি এনপিএন ট্রানজিস্টরটাকেই নিব, এই এনপিএন ট্রানজিস্টরটাকেই নিই। চলেন এনপিএন ট্রানজিস্টরটাকে নিই। দেখেন, অ্যাম্পলিফায়ার বা বিবর্ধক কাকে বলে এটা আগে বুঝে নিই। অ্যাম্পলিফায়ার বা বিবর্ধক হচ্ছে সে যে ইনপুট একটা ছোট সিগন্যালকে আউটপুটে বড় সিগন্যালে কনভার্ট বা রূপান্তর করবে। সো আবার বলছি, ইনপুটের একটা ছোট সিগন্যালকে আউটপুটে বড় সিগন্যালে যে কনভার্ট বা রূপান্তর করবে, সেই একটা ভালো অ্যাম্পলিফায়ার বা বিবর্ধক। সো তাহলে আমার একটা জিনিস খেয়াল করেন, ছোট সিগন্যাল কোথায় থাকবে? যেখানে ভোল্টেজ ছোট, যেখানে কারেন্ট ছোট, সেটাখানে ছোট সিগন্যাল থাকবে। সুতরাং আমার তাহলে ছোট সিগন্যালটা থাকবে হচ্ছে, ইনপুট সিগন্যালটা থাকবে এইখানে, এটা আর ইনপুট, কারণ এখানে কারেন্টটা ছোট, এখানে তাহলে ভোল্টেজটাও ছোট হবে। আর ইনপুটের দুই পাশে ভি ইনপুট পাবো। এখন তাহলে ভি ইনপুটটা কত অ্যাকচুয়ালি দেখেন তো, এই যে ডান পাশে এই আর ইনপুট, এটার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে আইবি, তাহলে আইবি ইন্টু আর ইনপুট, এটা হচ্ছে আমাদের ভি ইনপুট। এটাই হচ্ছে আমাদের হচ্ছে মাইকটা, আমাদের যে মাইকে আমরা কথা বলি সেই মাইকটা আমরা ইনপুট হিসেবে এখানে দিচ্ছি, এটা হচ্ছে মাইকটা ইনপুট। এবং এটাকে বলা হয় ট্রান্সডিউসার, মানে হচ্ছে যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে। দেখেন, ইনপুট আমি তাহলে দিব কি, বেস এমিটার জাংশনে ইনপুট রেজিস্ট্যান্সটা বসাচ্ছি, কারণ এখানকার ভোল্টেজটা ছোট, কারেন্টটা ছোট, তাহলে ছোট্ট একটা সিগন্যাল নিয়ে কাজ করতে পারবো। সো এই যে আমি যখন মাইকের সামনে কথা বলতেছি, তখন আমার যদি চিল্লাইতে হয় তাহলে আর মাইক ব্যবহার করে লাভ কি? সো এই যে মাইক যেটা আছে, মাইক্রোফোন যেটা আছে, এই মাইক্রোফোন বা মাইক, এটা হচ্ছে আমার ইনপুট ডিভাইস। তাহলে এর অ্যাক্রসে যে ভোল্টেজটা ভি ইনপুট হচ্ছে, আইবি এটার কারেন্ট, রেজিস্ট্যান্স হচ্ছে আর ইনপুট, তাহলে এটার অ্যাক্রসের যে পাওয়ার পি ইনপুট, এটা হচ্ছে আইবি স্কোয়ার ইন্টু আর ইনপুট হয়ে গেল। তাহলে এটা ইনপুট গেল। এখন আমাদের আরেকটা কি লাগবে? আউটপুট লাগবে। আউটপুটটা কোথায় বসাবো? যেখানে বড় মানের ভোল্টেজ, সেখানেই তো আমি বড় মানের কি পাবো? এনার্জি পাবো। তাহলে এই যে আউটপুট, আর আউটপুট এটা থাকবে কালেক্টর সাইডে, কারণ কালেক্টরের যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা বড় মানের। কেন বড় মানের একটু আগে আপনাদেরকে বুঝাই বলছি, আবার বলতেছি, কালেক্টরকে একসাথে দুইটা কাজ করতে হচ্ছে বলে এখানে ভোল্টেজটা বড় হয়ে যায়। এখন তাহলে এই আর আউটপুটের অ্যাক্রসে যে ভোল্টেজটা আছে, এটা হচ্ছে আমাদের ভি আউটপুট। তাহলে ভি আউটপুট সমান কত? এই আর আউটপুটের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা তো আইসি, তাহলে আইসি ইন্টু আর আউটপুট, এবং এখানে পি আউটপুটটা হচ্ছে তাহলে আইসি স্কোয়ার আর আউটপুট। সো এখন একটা জিনিস আমরা খেয়াল করি ভালো মতো, আমার এই যে আর আউটপুট যেটা, এটা হচ্ছে তাহলে একটা স্পিকার বা সাউন্ড বক্স বা আমাদের সাউন্ড সিস্টেম যেটা, তাহলে এটা হচ্ছে স্পিকার। সো আমি ইনপুটে একটা ট্রান্সডিউসারের মাধ্যমে ছোট সিগন্যাল দিলাম, এই সিগন্যালটা আউটপুটে একটা বড় সিগন্যালে কনভার্ট হলো। অনেকের একটা জিনিস না কনফিউশন থাকে যে আউটপুটে শক্তি তো সংরক্ষিত থাকতেছে, এক্সট্রা এনার্জি কোথা থেকে আসতেছে? ওই যে আউটপুটের যে ভিসি ভোল্টেজটা আছে, কালেক্টরের যে ভোল্টেজটা, কালেক্টরের যে ব্যাটারি, এ এক্সট্রা শক্তিটা কি করছে? সরবরাহ করতেছে। এখন আসেন, এখানে আরো দুটো জিনিস লাগবে আমাদের, একটা হচ্ছে ভোল্টেজ গেইন আর একটা হচ্ছে পাওয়ার গেইন। ভোল্টেজ গেইন মানে আমি কতটুকু ভোল্টেজ গেইন করতে পারতেছি, ইকুয়ালস টু ভি আউটপুট ডিভাইডেড বাই
ভি ইনপুট, ভি আউটপুট কত, আইসি আর আউটপুট, ভি ইনপুট কত, আইবি আর ইনপুট। এখন আইসি বাই আইবি হচ্ছে বিটা, তাহলে বিটা আর আউটপুট ডিভাইডেড বাই আর ইনপুট থেকে আসবে ভোল্টেজ গেইন। আরেকটা হচ্ছে পাওয়ার গেইন, কতটুকু পাওয়ার আমি লাভ করব, পি আউটপুট বাই পি ইনপুট। তাহলে আই সি স্কোয়ার আর আউটপুট ডিভাইডেড বাই আই বি স্কোয়ার আর ইনপুট। তাহলে বিটা স্কোয়ার আর আউটপুট বাই আর ইনপুট। খেয়াল করে দেখেন তাহলে আমরা কিন্তু অ্যাকচুয়ালি একটা ট্রানজিস্টর কিভাবে সুইচ হিসেবে কাজ করতেছে সেটা শিখলাম, একটা ট্রানজিস্টর কিভাবে অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করতেছে সেটা ডিটেইলস শিখলাম, ট্রানজিস্টরের পুরা ডিটেইলস কার্যপ্রণালী শিখলাম এবং ইকুয়েশনগুলা বের করতে শিখলাম। সো আজকে ট্রানজিস্টরের বেসিক থিওরি শেষ। একটা জিনিস বাকি থাকতেছে ট্রানজিস্টরের, সেটা হচ্ছে কমন এমিটার, কমন কালেক্টর এবং কমন বেস, এই তিন টাইপের ট্রানজিস্টর হওয়া পসিবল। মানে ট্রানজিস্টরের যে মৌলিক বিন্যাস আছে এখানে তিনটা ডিফারেন্ট টাইপ আছে, এই তিনটা ডিফারেন্ট টাইপ এবং ম্যাথ নিয়ে আমাদের ইনশাল্লাহ আগামী ক্লাসটা হবে। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে তাহলে ট্রানজিস্টরের যে বিন্যাসগুলো আছে সেই বিন্যাসগুলো নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর